আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছ তোমরা? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছ না? শোনা যাচ্ছে জি আমাকে? স্যার। ওকে ওকে। Cannot minimize. Okay. স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুম। সবাই চ্যাট বক্সে তোমাদের রোল নম্বরটা দিয়ে ফেলো, নাম এবং রোল নম্বরটা লিখে ফেলো সবাই। ওকে। ওকে, তোমরা স্ক্রিন কি দেখতে পাচ্ছ? তোমরা কি দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখতে পাচ্ছ? আজকের ক্লাসের যে এটা কি দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। ওকে। তো আহ, এই মুহূর্তে তো সবাই জয়েন করে নাই, সবাই লেট করে কেন? আমি তো লেট করে ফেলছি 2 মিনিট। আমি মানে একটু কারণে লেট হয়ে গেল। তোমরা মানে ট্রাই করতেছিলে, তাই না? আচ্ছা, এনি হাউ, সমস্যা নেই, ইনশাল্লাহ সবাই এর মধ্যে জয়েন করে ফেলবে। আস্তে আস্তে জয়েন করতেছে, এই মুহূর্তে 8 জন জয়েন করছে। ওকে। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা তাহলে ফর্মালি শুরু করি না? ওকে। তো আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, আজকে মূলত আমরা আমাদের 11তম ক্লাসের কার্যক্রম শুরু করব ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসে আমরা 4র্থ অধ্যায়ের সিকিউ কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। গত ক্লাসে আমরা এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম, আজকে সিকিউ নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। এবং সিকিউ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে এই অধ্যায় থেকে কিন্তু প্রতি বছর প্রতি বারই কিন্তু আমাদের এখান থেকে কোশ্চেন আসে বোর্ডে। সেই কারণে এই চ্যাপ্টারটাকে আমরা খুবই গুরুত্ব সহকারে পড়বো। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যেহেতু ম্যাথ আছে, এই জন্য এক্সট্রা আমাদেরকে একটু কনসেন্ট্রেশন দিতে হবে এই চ্যাপ্টারের প্রতি। ওকে। তো আমরা আজকে ক্লাসে যে 2টা সিকিউ আলোচনা করব, 2টা সিকিউর সাথে ম্যাথ সংশ্লিষ্ট। তোমরা এটা দেখলে বুঝতে পারবে ইনশাআল্লাহ। তো আমরা যে নমুনা কোশ্চেন, কিভাবে কোশ্চেন হতে পারে এবং কিভাবে এটার আনসার হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে বেসিক্যালি আমরা আজকের ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। ওকে। তো চলো যাওয়া যাক। আমাদের আজকের আলোচনার প্রথম যে টপিকটা আসছে বা প্রথম যে কোশ্চেনটা আসছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি, তারপরে আমরা এটার আনসারটা কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো ওকে, দেখো, নিচে নিশ্চয় তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এম এবং এন দুটি দেশের বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়েছে একটা ছকের মধ্যে। আর সেখানে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো হচ্ছে তোমার তথ্যের বিবরণ, যেমন হচ্ছে তোমার মোট ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয়, মোট রপ্তানি ব্যয়, আমদানি, অবচয় বা মূলধনজনিত ব্যয় এবং জনসংখ্যার পরিমাণ। এবং এখানে দুটি দেশ আমরা লক্ষ্য করছি, একটা হচ্ছে এম দেশ এবং আরেকটা হচ্ছে এন দেশ। এবং ব্র্যাকেটে লেখা আছে দেখো কোটি ডলার। তার মানে এখানে যে তথ্যগুলো দেয়া আছে, যে ইনফরমেশন গুলো দেয়া আছে, অ্যামাউন্ট গুলো দেয়া আছে, সেগুলো কোটি ডলারে কনভার্ট হবে। অর্থাৎ যেমন দেখো 2000 লেখা আছে। 2000 মানে কি? 2000 মানে হচ্ছে 2000 কোটি ডলার। হ্যাঁ, 2000 কোটি ডলার। ওকে। 4000 মানে হচ্ছে 4000 কোটি ডলার। তো এইভাবে আমাদের ইনফরমেশন গুলো আমরা হিসাব করব। তো বিনিয়োগ ব্যয় একইভাবে দেখো $6000, 6000 কোটি ডলার। এন দেশে হচ্ছে 8000 কোটি ডলার। তোমার এম দেশে হচ্ছে সরকারি ব্যয় 10,000 কোটি ডলার, এন দেশের হচ্ছে 6000 কোটি ডলার।
মোট রপ্তানি $4000 কোটি, $4000 কোটি, অর্থাৎ উভয় দেশের জন্য এটা সেম। মোট আমদানি হচ্ছে এম দেশে 800 এবং এন দেশে হচ্ছে $600 কোটি। ওকে, অবচয় বা মূলধনজনিত ব্যয় হচ্ছে $200 কোটি এবং এন দেশে হচ্ছে $200 কোটি। জনসংখ্যার পরিমাণ হচ্ছে 4 কোটি, অর্থাৎ উভয় দেশের জনসংখ্যার পরিমাণ সমান। এখন এই ইনফরমেশন গুলো, এটাই কিন্তু আমাদের উদ্দীপক। ওকে, তো এই উদ্দীপকের আলোকে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে নিচের যে 4টা কোশ্চেন আছে সেই 4টা কোশ্চেনের আনসার আমাদেরকে বের করতে হবে। দেখো একটু খেয়াল করে কি কি কোশ্চেন দেওয়া আছে। আমাদের এখানে প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা হচ্ছে নাম্বার ক, জাতীয় আয় কি? ওকে, জাতীয় আয় কি? তো জাতীয় আয় বলতে আমরা কি বুঝি? দেখো, জাতীয় আয় কাকে বলে? তো আমরা কিন্তু যখন চ্যাপ্টার আলোচনা করেছিলাম চ্যাপ্টারের মধ্যে কিন্তু এই জাতীয় আয় কাকে বলে এই জিনিসটা কিন্তু অলরেডি আমরা শিখছি। তার মানে প্রথম যে কোশ্চেনটা, এটাকে আমরা বলি জ্ঞানমূলক কোশ্চেন, যে কোশ্চেনের আনসারটা সরাসরি আমরা বই থেকে পেয়ে যাব। ওকে, এটা একটা বিষয়। খ নম্বর যেটা আসছে, দেখো, প্রবাসীদের উপার্জিত অর্থ জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না কেন, ব্যাখ্যা করো। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে, দেখো, যে আমরা জিডিপিতে প্রবাসীদের ইনকামটা অন্তর্ভুক্ত করি না কেন, এটা ব্যাখ্যা করতে হবে। তো আমরা যখন জিএনপি এবং জিডিপির সংজ্ঞা আলোচনা করেছিলাম তখন কিন্তু এই বিষয়টাও কিন্তু আমরা সেখানে ডিসকাস করেছি। তো নিশ্চয় সেটার আলোকে আমরা এটার আনসারটা খুব ইজি ভাবে দিতে পারবো ইনশাআল্লাহ। ওকে, দেন এরপরে গ নম্বর যেটা আসছে, দেখো, উদ্দীপকে উল্লেখিত এম দেশের নির্যাতীয় উৎপাদন নির্ণয় করো। অর্থাৎ এই যে উপরে যে তথ্যগুলো আমরা পেলাম সেই তথ্যগুলো থেকে আমাদের এম দেশের নির্যাতীয় উৎপাদন, অর্থাৎ জিএনপি হচ্ছে জাতীয় উৎপাদন। এখন এটার আলোকে আমাদেরকে বের করতে হবে কি, এনএনপি, অর্থাৎ নেট জাতীয় উৎপাদন। ওকে, তো আমরা সেটা বের করব কোন দেশের? এম দেশের নেট জাতীয় উৎপাদন বের করব, এনএনপি। ওকে, আর ঘ নম্বর যেটা বলছে, এম ও এন দেশের মধ্যে কোন দেশের জনগণের জীবনযাত্রার মান ভালো তা মূল্যায়ন করো। এখন এম ও এন দেশের মধ্যে কোন দেশের জনগণের জীবনযাত্রার মান ভালো তা মূল্যায়ন করো। এখন একটু খেয়াল করো, এম এবং এন দেশের মধ্যে, এম এবং এন দেশের মধ্যে, তো এম এবং এন দেশের মধ্যে তোমার কোন দেশের জনগণের জীবনযাত্রার মান ভালো সেটা আমরা কিভাবে মূল্যায়ন করব? দেখো একটু খেয়াল করে, এম ও এন দেশের মধ্যে যে দেশের জীবনযাত্রার মান ভালো সেটা আমাদেরকে মূল্যায়ন করতে হবে। ওকে, তো আমরা দেখো একটু খেয়াল করে এখানে কিভাবে এটা বের করতে পারবো আমরা। জীবনযাত্রার মান ভালো কি খারাপ এটার আনসার দিতে গেলে আমাদেরকে যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে উভয় দেশের মাথাপিছু আয়, অর্থাৎ পার ক্যাপিটা ইনকাম আমাদেরকে বের করতে হবে। আর সেটা যদি বের করতে হয় তাহলে আলটিমেটলি আমাদের এন দেশেরও কিন্তু জাতীয় উৎপাদন বা নেট জাতীয় উৎপাদন আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা উভয় দেশের এই এনএনপি বা জিএনপির মাধ্যমেই কিন্তু আমরা কম্পেয়ার করতে পারবো, আমরা কি বলে পার ক্যাপিটা ইনকাম বের করতে পারবো, এবং এই পার ক্যাপিটা ইনকাম বের করার মাধ্যমে আমরা উভয় দেশের যে ইয়েটা সেটা আমরা বুঝতে পারবো। ওকে, তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের কোশ্চেন। তো এখন এটার আনসারটা আমরা কিভাবে দিতে পারি সেটার নমুনা আনসারটা আমরা একটু দেখে নিই। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো প্রথম যে কোশ্চেনটা ছিল জাতীয় আয় কি, দেখো জাতীয় আয় কাকে বলে, ক নম্বর কোশ্চেনের আনসার, কোন একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোন দেশের সকল জনগণ তাদের প্রাকৃতিক সম্পদ, শ্রম ও মূলধন ব্যবহার করে যে পরিমাণ চূড়ান্ত পণ্য ও সেবা সামগ্রী উৎপাদন করে তার বাজার মূল্যকেই জাতীয় আয় বলে। তো ডিয়ার স্টুডেন্ট, নিশ্চয় তোমরা বুঝতে পারছো যে কোনো একটা দেশে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশের সকল জনগণ তাদের প্রাকৃতিক সম্পদ, শ্রম ও মূলধন ব্যবহার করে যে পরিমাণ চূড়ান্ত পণ্য ও সেবা সামগ্রী উৎপাদন করে তার বাজার মূল্যকে আমরা কি বলি? জাতীয় আয় বলে থাকি। ওকে, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো জাতীয় আয় কাকে বলে। একটা নির্দিষ্ট সময় বলতে অবশ্যই এক বছরে, এবং সে দেশের যে প্রাকৃতিক সম্পদ, শ্রম, মূলধন এগুলো ব্যবহার করে যে পরিমাণ চূড়ান্ত পণ্য বা সেবা সামগ্রী উৎপাদন করা হবে তার বাজার মূল্য। এখন এখানে একটা কোশ্চেন কিন্তু রয়ে গেছে যে দেশের সকল জনগণ, এখন দেশের সকল জনগণ বলতে শুধু যে তারা দেশের অভ্যন্তরেই অবস্থান করবে, অভ্যন্তরেই উৎপাদন করবে তা কিন্তু নয়। দেশের জনগণ যদি তারা বিদেশে অবস্থান করে এবং সেখানে থেকে যদি তারা উৎপাদন করে
তাহলে তাদের সেই ইনকামটা কিন্তু আমাদের এই জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হবে। তার মানে আমরা যে ফরেন রেমিটেন্স হিসেবে যে অর্থ পাই সেই অর্থটাও কিন্তু আমাদের এই জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হবে। এই কথাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার খ নম্বর কোশ্চেনটা ছিল যে জিডিপিতে আসলে তোমার এই যে যারা প্রবাসী আছে তাদের ইনকাম আসলে কেন অন্তর্ভুক্ত হয় না। দেখো, প্রবাসীদের উপার্জিত অর্থ জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না কেন, ব্যাখ্যা করো। এখন আমরা এই কোশ্চেনের আনসারটা জানবো। জিডিপি বলতে কি বুঝি সেটা কিন্তু আমাদেরকে আগে বুঝতে হবে। জিডিপি বলতে আমরা যেটা বুঝি যে দেশ কোনো একটা নির্দিষ্ট সময়ে ভৌগোলিক সীমারেখার মধ্যে তোমার দেশীয় নাগরিকরা, শুধু দেশীয় নাগরিক না, দেশীয় নাগরিক বা বিদেশি নাগরিক যেটাই হোক না কেন, তারা আমাদের দেশের এই ভৌগোলিক সীমারেখার মধ্যে থেকে যে উৎপাদন করে তাদের সেই উৎপাদনের যে আর্থিক মূল্য সেটাকে আমরা মূলত জিডিপি বলে থাকি। তাহলে দেখো, এখানে প্রবাসীরা দেশের বাইরে অবস্থান করায় তাদের উপার্জিত অর্থ কিন্তু জিডিপিতে অন্তর্ভুক্ত হবে না, কারণ তারা কিন্তু দেশের নাগরিক, কিন্তু তারপরেও তারা বিদেশে অবস্থান করছে এবং বিদেশ থেকে তারা উপার্জন করে সেটা দেশে পাঠাচ্ছে। এই অর্থ কিন্তু আমাদের জিডিপিতে অন্তর্ভুক্ত হবে না। জিডিপিতে অন্তর্ভুক্ত হবে দেশের অভ্যন্তরে, দেশের সীমারেখার মধ্যে অবস্থান করছে সে সকল জনগণের উপার্জিত অর্থই মূলত জিডিপির অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ যদি সেখানে আমাদের বিদেশি নাগরিকরাও যদি আমাদের দেশের অভ্যন্তরে অবস্থান করে এবং তারা যদি এখানে উৎপাদন করে, তাদের সেই উৎপাদনের আর্থিক মূল্য আমাদের এই জিডিপির অন্তর্ভুক্ত হবে। কিন্তু আমাদের দেশের নাগরিক কিন্তু বিদেশে অবস্থান করে সেখান থেকে তারা উৎপাদন করছে, সেখান থেকে তারা আয় করছে, সেই আয় কিন্তু আমাদের জিডিপির অন্তর্ভুক্ত হবে না, সেটা জিএনপির অন্তর্ভুক্ত হবে। নিশ্চয়ই ডিয়ার স্টুডেন্ট তোমরা বুঝতে পেরেছো পুরো বিষয়টা। তো এই কারণে আমরা বলতে পারি যে জিডিপিতে দেশের অভ্যন্তরে দেশি বিদেশি উভয়ের উৎপাদন বা আয় অন্তর্ভুক্ত থাকে। প্রবাসীরা দেশের নাগরিক হলেও তাদের আয় অন্তর্ভুক্ত হয় না, কারণ জিডিপিতে দেশের সীমারেখার ভিতরের মোট উৎপাদন গণনা করা হয়। নিশ্চয় তোমরা আনসারটা পুরোপুরি পেয়ে গেছো। এবার চলে আসো গ নম্বর কোশ্চেনের আনসার, অর্থাৎ এম দেশের নির্যাতীয় উৎপাদন কত। এম দেশের নির্যাতীয় উৎপাদন, দেখো নির্যাতীয় উৎপাদন কোন দেশের, এম দেশের, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো কিভাবে আমরা বের করব, দেখো এনএনপি সমান, নির্যাতীয় উৎপাদনটা হচ্ছে এনএনপি সমান জিএনপি মাইনাস ডিসি। অর্থাৎ জিএনপি যদি আমরা বের করতে পারি তাহলে সেখান থেকে ডিপ্রিসিয়েশন কস্ট বাদ দিলেই আমরা যেটা পাবো সেটাই হচ্ছে এনএনপি। ওকে, তো এখন জিএনপি কিভাবে আমরা বের করবো, নিশ্চয়ই দেখো ফর্মুলাটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা, সি প্লাস আই প্লাস জি প্লাস হচ্ছে এক্স মাইনাস এম, অর্থাৎ কনজাম্পশন কস্ট, ইনভেস্টমেন্ট কস্ট, গভর্নমেন্ট কস্ট আর এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। এটা যেটা হবে অর্থাৎ নেট যেটা এক্সপোর্ট সেটাই আমাদের এখানে প্লাস করতে হবে। তো এখানে দেখো সি সমান দেওয়া আছে 2000, আই সমান দেওয়া আছে 6000, জি সমান দেওয়া আছে 10,000, এক্স সমান দেওয়া আছে 4000, এন্ড এম সমান দেওয়া আছে কত, 800। আচ্ছা, এক্সপোর্টের পরিমাণটা বেসিক্যালি কত দেওয়া আছে আমরা একটু দেখি তো, একটু কনফিউশন হচ্ছে। হ্যাঁ, মোট রপ্তানি হচ্ছে 4000, ঠিক আছে, আর মোট আমদানি হচ্ছে 800 এবং 800। ওকে, তাহলে এম দেশের 4000 এবং 800। ওকে, তাহলে আমরা যেটা বলছিলাম, দেখো 4000 হচ্ছে এক্সপোর্ট আর ইম্পোর্ট হচ্ছে তোমার কত, 800। এটা হচ্ছে এম দেশের। ওকে, আর ডিসি দিয়ে আছে কত, ডিপ্রিসিয়েশন কস্ট 200। ওকে, এই ইনফরমেশন গুলো আমাদের কোশ্চেনের মধ্যে দেওয়া আছে। তো এটার আলোকে আমরা বেসিক্যালি কি বের করবো, এনএনপি বের করব। তো জিএনপির যে ফর্মুলা, সেই ফর্মুলাটা অনুযায়ী আমরা আগে জিএনপিটা বের করব, তার থেকে জাস্ট ডিসিটা মাইনাস করলে আমরা যেটা পাবো ওইটাই হচ্ছে মূলত এনএনপি। তো দেখো আমরা একবার ফর্মুলাটা লিখেছি যে এনএনপি সমান জিএনপি মাইনাস ডিসি। তাহলে জিএনপি সমান কি কি, ওই যে সি প্লাস আই প্লাস জি প্লাস হচ্ছে এক্স মাইনাস এম। ওকে, তাহলে আর এখান থেকে জাস্ট আমরা যেটা রেজাল্ট আসবে তার থেকে ডিসিটা মাইনাস করলে, ডিসি দ্যাট মিনস ডিপ্রিসিয়েশন কস্ট কত আছে বা মূলধনজনিত ব্যয় কত আছে, 200। তো এই 200টা মাইনাস করার পর আমরা ফাইনালি যেটা পাচ্ছি সেটা হচ্ছে কত পাচ্ছি আমরা, 21,000 কোটি ডলার, অর্থাৎ 21,000 কোটি ডলার পাচ্ছি, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে এনএনপি। তো ডিয়ার স্টুডেন্ট, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো যে এনএনপিটা কিভাবে বের করতে হয়। এখন আমাদের ঘ নম্বর কোশ্চেনটা ছিল, নিশ্চয় মনে আছে কিনা তোমাদের জানি না। ঘ নম্বর আমরা একটু দেখাই তোমাদেরকে। ঘ নম্বরে যেটা চেয়েছিল সেটা হচ্ছে কি, যে এম এবং এন এই দুটি দেশের মধ্যে জনগণের জীবনযাত্রার যে মান, কোন দেশের জীবনযাত্রার মান ভালো সেটা মূল্যায়ন করতে হবে।
তো সেটা যদি মূল্যায়ন করতে হয় তাহলে আমাদের কিভাবে মূল্যায়ন করতে পারবো? আমরা দুটি দেশের জনগণের জীবনযাত্রার মান অর্থাৎ পার ক্যাপিটা ইনকাম, মাথাপিছু আয় যেটা, সেটা বের করার মাধ্যমেই আমরা মূল্যায়ন করতে পারবো যে কোন দেশের জীবনযাত্রার মান আসলে ভালো। যে দেশের জনগণের পার ক্যাপিটা ইনকাম, মাথাপিছু আয় বেশি, সে দেশের জনগণের জীবনযাত্রার মান ভালো। ওকে, তো আমরা এই বিষয়টাই আমরা একটু কি করব, ক্যালকুলেশন করার মাধ্যমে আমরা বুঝতে পারবো। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা অলরেডি ইসের এনএনপিটা বের করছি, এম দেশের এনএনপিটা বের করছি। আর সেখানে আসছে কত, 21,000, দেখো 21,000 কোটি ডলার, এটা হচ্ছে এনএনপি। আর জিএনপি ছিল কত, 21,200 ডলার, এটা হচ্ছে জিএনপি। ওকে, আচ্ছা, তো জিএনপি সমান আমাদের 21,200। আর এরপরে যেটা আসছে দেখো ইসের ক্ষেত্রে তোমার ইসের জিএনপিটা কিভাবে, এন দেশের মাথাপিছু আয় আমরা কিভাবে পাবো? এন দেশের মাথাপিছু আয় হচ্ছে তোমার এই যে দেখো, আগে জিএনপি বের করতে হবে জাতীয় আয়। জাতীয় আয় হচ্ছে 4,000, 8,000 প্লাস 6,000 প্লাস হচ্ছে 4,000 মাইনাস 600। তাহলে 4,000 মাইনাস 600 এটা হচ্ছে তোমার এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। ওকে, তো ফাইনালি আর যেটা পেলাম কত, 21,400। তো 21,400 যেটা আসছে ভাগ করার পর 5,350 ডলার। তবে এখন আমরা এখানে যে জিনিসটা বের করছে সেটা হচ্ছে যে আমরা জিএনপি বের করার মাধ্যমে তোমার মাথাপিছু আয় বের করছে, কিন্তু আমরা এনএনপির মাধ্যমেও কিন্তু মাথাপিছু আয় বের করতে পারি। আমরা এনএনপি বের করে, অর্থাৎ আমরা ডিপ্রিসিয়েশন কস্টটা কিন্তু বাদ দেওয়ার পরে যেটা পাবো সেটা হচ্ছে এনএনপি। এই এনএনপি কেও কিন্তু ভাগ দিতে পারে আমরা টোটাল নাম্বার অফ পপুলেশন দিয়ে ভাগ করার পর যেটা পাবো সেটাকে আমরা মাথাপিছু আয় বলতে পারি। তবে এখানে আমার মনে হয় এনএনপিটা মাইনাস করেই করাটাই হচ্ছে উত্তম। অর্থাৎ যদি ডিপ্রিসিয়েশন কস্ট থাকে, এনএনপি বের করার সুযোগ থাকে, তাহলে আমাদেরকে জিএনপি কে নাম্বার অফ পপুলেশন দিয়ে ভাগ না দিয়ে এনএনপি কে নাম্বার অফ পপুলেশন দ্বারা ভাগ দিয়ে যেটা পাবো সেটাই হচ্ছে সঠিক মাথাপিছু আয়। তো নিশ্চয় তোমরা এটা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ওকে, তো আমরা তাহলে এখন এখানে যে আমরা রেজিস্ট্রেশনটা পেলাম সেটা হচ্ছে দেখো, এম দেশের হচ্ছে 5,300 আর এখানে আছে 5,350 ডলার এন দেশের। তাহলে আমরা দুই দেশের মাথাপিছু আয় যদি কম্পেয়ার করি তাহলে আসলে কোন দেশের মাথাপিছু আয় এখানে বেশি? তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, এন দেশের জনগণের মাথাপিছু আয় বেশি। তাহলে এম দেশের মাথাপিছু আয় থেকে বেশি হচ্ছে এন দেশের মাথাপিছু আয়। সে কারণে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এন দেশের জীবনযাত্রার মান অপেক্ষাকৃত ভালো এম দেশের তুলনায়। ওকে ডিয়ার স্টুডেন্ট, নিশ্চয়ই তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। ওকে, তো এরপরে চলে আসো, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে 2014 এবং 2015 সালে একটি দেশের তথ্যসমূহ নিম্নরূপ। অর্থাৎ এখানে এনাদার কোশ্চেন আর কি, অর্থাৎ 2 নম্বর আমরা আরেকটা সিকিউ আমরা অ্যানালাইসিস করব। সেখানে দেখো, এখানে দেওয়া আছে 2014 এবং 2015 সালে দুইটা দেশের কিছু ইনফরমেশন আমাদের এখানে দেওয়া আছে। সেই ইনফরমেশন গুলোর উপর ভিত্তি করে কিছু কোশ্চেন দেওয়া থাকবে, সেই কোশ্চেনের আনসার গুলো আমরা বের করব। ওকে, তো ডিয়ার স্টুডেন্ট, আমরা একটু দেখি, উদ্দীপকটা একটু দেখি। এখানে কিছু বিবরণ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যেমন জনসংখ্যা হচ্ছে 2014 সালে ছিল 10 কোটি, 2015 সালে হচ্ছে 11 কোটি। আর মোট জাতীয় আয় 2014 সালে ছিল 10,000 কোটি টাকা, এটা হচ্ছে জাতীয় আয়। 2015 সালে কিছু বলা নাই। আচ্ছা, তারপরে মোট জাতীয় উৎপাদন 2014 সালে দেয়া নাই, কিন্তু 2015 সালে দেয়া আছে 12,000 কোটি টাকা। পরোক্ষ কর দেয়া আছে তোমার 15 সালে 50 কোটি টাকা। সরকারি ভর্তুকি দেওয়া আছে 150 কোটি টাকা। এখন এই ইনফরমেশন গুলোর উপর ভিত্তি করে আমাদেরকে বের করতে হবে, দেখো মোট জাতীয় উৎপাদন কি, জাতীয় আয় পরিমাপে দ্বৈত গণনার প্রভাব ব্যাখ্যা করতে হবে। 2015 সালে উক্ত দেশের জাতীয় আয় নির্ণয় করো। গ নম্বর কোশ্চেন আনসার হচ্ছে 2015 সালে উক্ত দেশে জাতীয় আয় নির্ণয় করো। আর ঘ নম্বর কোশ্চেনের আনসারটা হচ্ছে মাথাপিছু আয় একটি দেশের অর্থনৈতিক অবস্থার প্রকৃত চিত্র তুলে ধরে। 2014 এবং 2015 সালের মাথাপিছু আয় নির্ণয় পূর্বক উক্তিটি মূল্যায়ন করো। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের কোশ্চেন। তো আমরা যে বিষয়টা আমরা করব সেটা হচ্ছে যে এই চারটা কোশ্চেনের আনসারটা আমরা এই উপরের যে ইনফরমেশন গুলো আছে সেটার আলোকে আমরা এটা বের করার চেষ্টা করব। তো প্রথমে যেটা আসছে, জাতীয় উৎপাদন কি, জাতীয় উৎপাদন কি, মোট জাতীয় উৎপাদন কি, মোট জাতীয় উৎপাদন। আমাদের প্রথম কোশ্চেনটা কি ছিল মনে আছে?
প্রথম ইয়েটা ছিল জাতীয় আয় কাকে বলে, আর পরেরটা হচ্ছে মোট জাতীয় উৎপাদন কাকে বলে। ওকে ওকে, কোনো সমস্যা নেই। তো আমরা সেটার আনসারটা আমরা এখন একটু বের করার চেষ্টা করব। দেখো প্রথম কোশ্চেনটা হচ্ছে মোট জাতীয় উৎপাদন কাকে বলে, যেটাকে আমরা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলে থাকি, জিডিপি, অর্থাৎ মোট জাতীয় উৎপাদন। দেখো মোট জাতীয় উৎপাদন হলো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশের নাগরিকগণ কর্তৃক উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রীর বাজার মূল্যের সমষ্টি। নিশ্চয় বুঝতে পারছো, মোট জাতীয় উৎপাদন হলো কোনো একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশের নাগরিকগণ কর্তৃক উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রীর বাজার মূল্যের সমষ্টি। কথা ক্লিয়ার? ওকে, তো এখন চলে আসো জাতীয় আয় পরিমাপের সময় আমরা যে সমস্যার মুখোমুখি হই তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে এই যে দ্বৈত সমস্যা। তাহলে দ্বিতীয় কোশ্চেন ছিল খ নাম্বার, যে জাতীয় আয় পরিমাপে দ্বৈত গণনার প্রভাব ব্যাখ্যা করো। ওকে, তো আমরা দ্বৈত গণনার প্রভাবটা ব্যাখ্যা করব। জাতীয় আয় পরিমাপের সময় আমরা যে সমস্যার মুখোমুখি হয় তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে এই দ্বৈত গণনার সমস্যা। জাতীয় আয় পরিমাপের সময়, হিসাবের সময় চূড়ান্ত দ্রব্য সামগ্রীর পরিবর্তে যদি সে দেশের প্রাথমিক বা মাধ্যমিক পর্যায়ের দ্রব্যের মান হিসাবে ধরা হয় তাহলে যে সমস্যা তৈরি হয় সেটাকে আমরা দ্বৈত সমস্যা বলে থাকি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করে দেখো যে আমরা তোমাদের নিশ্চয় আমরা যখন টেক্সট আলোচনা করি তখন নিশ্চয় মনে আছে তোমাদের দ্বৈত সমস্যার যে বিষয়টা আলোচনা করেছিলাম, যে আমরা গম 1 কেজি গমের বাজার মূল্য হচ্ছে কত টাকা? 1 কেজি গমের বাজার মূল্য হচ্ছে ধরো 20 টাকা। গম থেকে যখন আমরা আটা তৈরি করছি সেটার বাজার মূল্য হচ্ছে 25 টাকা। আটা থেকে যখন আমরা রুটি তৈরি করছি তখন সেটার বাজার মূল্য হচ্ছে কত? তখন সেটা বাজার মূল্য কত হচ্ছে? 15 টাকা, সরি 30 টাকা। তো তাহলে দেখো তোমার 20 টাকা আটা গমের দাম, 14 টাকা কি বলে তোমার 20 টাকা হচ্ছে গমের দাম, 25 টাকা হচ্ছে আটার দাম, আর 30 টাকা হচ্ছে রুটির দাম। তো এখন কোশ্চেন হচ্ছে এই যে রুটির দাম আমরা যেটা 30 টাকা কাউন্ট করছি বা 35 টাকা কাউন্ট করছি, তো এখন এই যে রুটির দাম, এই রুটিটা বেসিক্যালি কোথা থেকে আসছে? গম আটা হয়েই কিন্তু রুটিতে রূপান্তরিত হচ্ছে। তো এখন যদি আমরা গমের দাম আলাদা করে ধরি, আটার দাম আলাদা করে ধরি, রুটির দাম আলাদা করে ধরি, তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে যে এই রুটির দামের মধ্যেই কিন্তু আটার দামও ইনক্লুডেড আছে, আবার গমের দামও কিন্তু ইনক্লুডেড আছে। তো আমরা সেটা না করে আমরা গমের মোট মূল্য নির্ধারণ করছি, আটার মোট মূল্য নির্ধারণ করছি, আবার রুটির মোট মূল্য নির্ধারণ করছি। তো এরপরে সবগুলোর আবার যোগ করে আমরা জাতীয় আয় নির্ধারণ করছি। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে যে ডাবল কিন্তু কাউন্ট হয়ে যাচ্ছে। তার মানে রুটি আমরা যেটা পাচ্ছি সেটা বেসিক্যালি যে গম থেকে আমরা রুটিটা আসছে, যে আটা থেকে রুটিটা আসছে, সেটা কিন্তু এর মধ্যে ইনক্লুডেড আছে আটার রুটির দামের মধ্যে, কিন্তু তারপরে আমরা আলাদা করে আবার ধরছি সেটার গমের দাম বা আটার মূল্য। তো এই কারণে দেখা যাচ্ছে ডাবল কাউন্টিং হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে বেসিক্যালি দ্বৈত সমস্যা। নিশ্চয়ই তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। ওকে ডিয়ার স্টুডেন্ট, নেক্সট কোশ্চেনটা ছিল 2015 সালে উক্ত দেশের জাতীয় আয় নির্ণয় করো। 2015 সালে উক্ত দেশের জাতীয় আয় নির্ণয় করবো। দেখো 2015 সালে আমরা জাতীয় আয় কিভাবে নির্ণয় করব, কি কি ইনফরমেশন দেওয়া আছে? দেখো দেওয়া আছে মোট জাতীয় উৎপাদন দেওয়া আছে 2014 সালে দেওয়া আছে 14 এবং 15। তো জাতীয় উৎপাদন কত দেওয়া আছে যেন? 12,000 কোটি টাকা। পরোক্ষ কর দেওয়া আছে 50 কোটি টাকা। সরকারি ভর্তুকি দেওয়া আছে 150 কোটি টাকা। এখন তাহলে জাতীয় আয়টা আমরা কিভাবে বের করব? দেখো জাতীয় উৎপাদন যেহেতু দেয়া আছে, জিডিপি যেহেতু দেয়া আছে, তাহলে আমরা এটার মাধ্যমে আমরা কি করব? এই যে সরকারি যে ভর্তুকি, সেই ভর্তুকিটা আমরা কি করব? সেই ভর্তুকিটা আমরা প্লাস করব, এবং ইনডাইরেক্ট যে ট্যাক্স গুলো আছে, সরকার যেটা আমাদেরকে ভর্তুকি দিচ্ছে, সাবসিডি দিচ্ছে, সেটা প্লাস করব। আর যে ইনডাইরেক্ট যে ট্যাক্স আমরা পে করি সরকারকে, আমরা যেমন ভ্যাট আমরা প্রদান করি, সেই ভ্যাট বা এই জাতীয় যে পরোক্ষ খরচগুলো থাকে সেগুলো আমাদেরকে লেস করতে হবে। করার পর যেটা পাবো সেটাই বেসিক্যালি হচ্ছে সে দেশের জাতীয় আয়। তো ডিয়ার স্টুডেন্ট, মোট জাতীয় উৎপাদন হচ্ছে এখানে 12,000 কোটি টাকা। তার সাথে সরকারি ভর্তুকি আমরা 150 কোটি টাকা যোগ করলাম, আর পরোক্ষ কর হচ্ছে 50 কোটি টাকা, সেটা লেস করলাম। করার পরে দেখো আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 12,100 কোটি টাকা। এই 12,100 কোটি টাকাই হচ্ছে বেসিক্যালি সে দেশের কি নেট জাতীয় আয়। ওকে, জিএনপি যেটাকে আমরা বলছি জিএনপি।
ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার ঘ নম্বর কোশ্চেনটা কি বলছে সেটা আমরা একটু দেখে নিই। মাথাপিছু আয় একটি দেশের অর্থনৈতিক অবস্থার প্রকৃত চিত্র তুলে ধরে, অর্থাৎ পার ক্যাপিটা ইনকাম। তো 2014 এবং 15 সালে মাথাপিছু আয় নির্ণয় করতে বলছে। ওকে, দেখো তাহলে আমরা মাথাপিছু আয়ের মাধ্যমে যেহেতু একটি দেশের জীবনযাত্রার মান সম্পর্কে অবগত হওয়া যায়, সে কারণে মাথাপিছু আয় একটি দেশের সঠিক অর্থনৈতিক অবস্থার চিত্র তুলে ধরে। নিম্নে আমরা 2014 এবং 15 সালের 15 সালে উক্ত দেশের মাথাপিছু আয় আমরা নির্ণয় করব। কোন সালে, অর্থাৎ 2014 সাল না 2015 সাল, কোন সালে আসলে ওই দেশের মাথাপিছু আয়, দেশ কিন্তু এখানে একটাই, নির্দিষ্ট দেশের মাথাপিছু আয় 2014 সালে ভালো ছিল না দেখা গেল 2015 সালে ভালো, সেই জিনিসটা আমরা এখন আইডেন্টিফাই করব। বা জীবনযাত্রার মান আসলে কোন সময় ভালো ছিল, কোন বছরে ভালো ছিল, সেটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব আমাদের এই কোশ্চেনের মাধ্যমে। তো ওকে ডিয়ার স্টুডেন্ট, দেখো 2014 সালের মাথাপিছু আয় হচ্ছে মোট জাতীয় আয় ভাগ হচ্ছে মোট জনসংখ্যা। তো এখন মোট জাতীয় আয় আমরা 2014 সালে দেয়া আছে, দেখো মোট জাতীয় আয় দেয়া আছে কত, জাতীয় দেয়া আছে 10,000 কোটি টাকা। ওকে, আর জনসংখ্যার পরিমাণ দেওয়া আছে কত, 10 কোটি। তো এখন এই জনসংখ্যাকে সরি জিএনপি কে আমরা যখন নাম্বার অফ পপুলেশন দ্বারা ভাগ দিই, তখন যেটা পাই সেটাই হচ্ছে মাথাপিছু আয় ওই উক্ত দেশে উক্ত সালের। তো আমরা এখানে পাচ্ছি কত, 1,000 টাকা। তো 1,000 টাকা হচ্ছে 2014 সালের মাথাপিছু আয়। তো 2015 সালের মাথাপিছু আয় কত, 2015 সালে কিন্তু ওই যে আমরা একটু আগেই বের করলাম 12,100 টাকা, এটা হচ্ছে জাতীয় আয় 2015 সালে 12,100 কোটি টাকা। তো এই 12,100 কোটি টাকাকে আমরা ভাগ দেব কত, 2015 সালে জনসংখ্যা আবার 11 কোটি জনসংখ্যা। তো এই 11 কোটি দিয়ে আমরা এটাকে যখন ভাগ দিচ্ছি, তখন আমার যেটা পাচ্ছে কত, 1100 টাকা। দেখো পেয়ে যাচ্ছে আমরা কত, 1100 টাকা। তো এই 1100 টাকাটাই হচ্ছে, এখন ভাগটা ঠিক আছে কিনা একটু দেখে নেবে, তোমরা চেক করে নিবে ক্যালকুলেটরটা। আচ্ছা তোমরা একটু দেখো তো, চেক করো তো ভাগটা ঠিক আছে কিনা। 12,100 ভাগ হচ্ছে 11, ঠিক আছে, 1100 কোটি টাকা, 1100 টাকা এটা। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার 1100 হবে। 1100 হয় না, ওকে ফাইন। তো তাহলে দেখো, তাহলে আমরা 2014 সালে 1,000 টাকা মাথাপিছু আয়, আর 2015 সালে পাচ্ছি কত, 1100 টাকা। তাহলে এখন 2014 সালে এবং 2015 সালের মধ্যে কোন সময় আসলে মাথাপিছু আয় বেশি, 2015 সালে। তাহলে আমরা নিঃসন্দেহে এটা বলতে পারি যে 2015 সালের দেশটির অর্থনৈতিক অবস্থা ভালো। 2014 সালের তুলনায় 2015 সালের অর্থনৈতিক অবস্থা ভালো। কেন, কিভাবে আমরা বলতে পারি, কারণ 2015 সালে মাথাপিছু আয় 2014 সালের সাথে ভালো, 14 সালের তুলনায় ভালো হওয়ার কারণে আমরা মোটামুটি কি বলতে পারি, যে 2015 সালের মাথাপিছু আয় যেহেতু বেশি, সে কারণে আমরা বলতে পারি যে 2015 সালে 2014 সালের তুলনায় মাথাপিছু আয় ভালো, এবং দেশের অর্থনৈতিক অবস্থাও কিন্তু ভালো ছিল। অর্থাৎ মাথাপিছু আয়ের উপর ভিত্তি করে সে দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে আমরা মূলত মন্তব্য করব, যে 2014 সালের তুলনায় 2015 সালে মূলত সে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল। ক্লিয়ার? কি তোমরা কি বুঝতে পারছো? তোমরা বুঝতে পারছো কিনা, বুঝতে পেরেছো? জি স্যার, জি স্যার। ওকে, আচ্ছা। তো এর মাধ্যমে কিন্তু আমাদের দুইটা সিকিউ কোশ্চেন ছিল, দুইটা সিকিউ কোশ্চেনের আনসারটা কিন্তু মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেল, আমরা আলোচনা করে ফেললাম। তো এখন এই টোটাল আলোচনা থেকে কারো কোনো প্রবলেম আছে কিনা সেটা নিয়ে আমরা এখন কোশ্চেনের আনসার দিতে পারবো। কারো কোনো সমস্যা থাকলে এটা ছাড়াও যদি অন্য কোনো সমস্যা থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করার সুযোগ আছে, যেহেতু আমাদের হাতে সময় আছে, আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি ইনশাআল্লাহ। আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেল, মোটামুটি ইয়েটা আলোচনা করাটা, দুইটা সৃজনশীল কোশ্চেন ছিল, তো যে কারণে আমরা একটু তাড়াতাড়ি শেষ করতে পারছি। তো কোনো প্রবলেম নাই। তো ডিয়ার স্টুডেন্ট, বলো তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা, আমরা কোশ্চেন থাকলে সেই কোশ্চেনের আনসার দিব এখন ইনশাআল্লাহ। স্যার আমাদের
এই যে পরীক্ষা যে হবে স্যার হুম হুম জানুয়ারিতে স্যার, হুম শুধু হুম। মানে প্রথম 3টা অধ্যায়। হ্যাঁ, প্রথম 3টা অধ্যায় ইনশাআল্লাহ। হ্যাঁ, 1 থেকে 3য় অধ্যায় পর্যন্ত হবে। যদিও 4টা তো অধ্যায় তোমার স্যার পড়ানো হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও প্রথম 3টার উপরে, যেহেতু তোমাদের প্রথম পরীক্ষা, এই জন্য আমরা একটু প্রেশারটা একটু কম দিয়ে যাতে তোমরা ভালো করতে পারো, ভালোভাবে করতে পারো ইনশাআল্লাহ, সেই কারণে আমরা একটা চ্যাপ্টার বাদ দিয়ে দিয়েছি, যদিও 4টা চ্যাপ্টার পড়া হয়ে যাচ্ছে। ওকে। আর তোমাদের 7 তারিখে তো সম্ভবত ট্রায়াল হবে, তাই না? জি স্যার। ওকে। তো তোমরা প্রিপারেশন নিতে থাকো, আর সম্ভবত 24 বা 25 তারিখ থেকে মনে হয় তোমাদের কিছুদিনের জন্য বন্ধ থাকবে ক্লাস। হ্যাঁ, আর তারপরে ওই যে খোলার পরই তোমাদের মূলত হবে, কি বলে, ওই পরীক্ষা হবে ইনশাআল্লাহ। 7 তারিখে ট্রায়াল, আর 10 তারিখ থেকে সম্ভবত ফাইনাল। ওকে, আচ্ছা ঠিক আছে। এরপরে আর কোনো কোশ্চেন? স্যার এক্সামের আগে তাহলে আপনার এটা শেষ ক্লাস? তাই তো মনে হচ্ছে, কারণ যেহেতু এই সপ্তাহে এরপরে আর তো কোনো ক্লাস হওয়ার মনে হয় সুযোগ আর নাই তাহলে। হ্যাঁ হ্যাঁ, আর তো সুযোগ নাই, কারণ এরপরে তো ক্লাস সম্ভবত বন্ধ থাকবে। 7 তারিখে মনে হয় খুলবে, খোলার পরই মনে হয় তোমাদের সাথে যে পরীক্ষা হবে, ট্রায়াল পরীক্ষা। তার মানে আলটিমেটলি হয়তো আর ক্লাস হবে না। আর তো হয়তো আজকে কত, 21-22 তারিখ না? ও, তার মানে আর তো 2-3 দিন ক্লাস হবে। তার মানে আলটিমেটলি আমাদের ক্লাস যেহেতু নেক্সট উইকে, তাহলে তোমাদের সাথে মনে হয় আমার ক্লাস থাকছে না সম্ভবত, কারণ 25শে ডিসেম্বর তো বন্ধ আছে। আর তোমাদের ক্লাস হবে আর 2 দিন, বুধ আর বৃহস্পতি, 23 এবং 24 তারিখ মেবি। তো তার মানে আলটিমেটলি হয়তো আর ক্লাস হওয়ার সুযোগ নাই আর কি। হ্যাঁ, তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে করো, অসুবিধা নেই, আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি। আমাদের হাতে এখনো বেশ কিছু সময় আছে, আমরা এই সময়টা তোমাদের কোশ্চেনের আনসার দেবো ইনশাল্লাহ। কোশ্চেন আছে কারো কোনো? তামজিদ হোসেন, তোমার কোনো কোশ্চেন আছে? তামজিদ? না স্যার, না। কোশ্চেন নাই? আচ্ছা, তো ভালোভাবে কিন্তু পড়াশোনা করো, ভালো করতে হবে পরীক্ষাতে, তা না হলে কিন্তু হবে না, কারণ তোমাদের প্রথম পরীক্ষা, সেই হিসেবে চেষ্টা করতে হবে ভালো করার। আচ্ছা, মোহাম্মদ কি আরফিন নাকি? রফুল ইসলাম আছো? মোহাম্মদ রফুল ইসলাম? জি স্যার। ওকে, রফুল ইসলাম, তুমি তোমার কোনো কোশ্চেন আছে? না স্যার। কোশ্চেন নাই? আচ্ছা, তো কোশ্চেন না থাকলে আচ্ছা ঠিক আছে। এরপরে ইর্তিজা হোসেন, ইর্তিজার কোনো কোশ্চেন আছে? ইর্তিজার কোনো কোশ্চেন আছে? এখানে নাই তো বাবা, এখানে নাই। ভাই আমি কিছু পারি না ভাই, এমনি নিজের বই পারি না, তোমার কলেজের বই ভাই। ও স্যার আমি কিছু পারি না স্যার। হ্যালো স্যার, নাফিস আহমেদ, হ্যালো। ঠিক আছে, যাও সাবধানে যাও। হ্যাঁ, তো হ্যালো, হ্যাঁ নাফিস আহমেদ, কোনো কোশ্চেন আছে? নাফিস, না স্যার নাই। কোশ্চেন নাই? আচ্ছা, এরপরে কি আছে? ইশতিয়াক, ইশতিয়াক আহমেদ? না স্যার, নাই কোনো কোশ্চেন। অঙ্ক তো সোজা ছিল স্যার। অঙ্ক সোজা ছিল না? আচ্ছা, তাহলে তোমরা একটু আমাকে বলো তো ইশতিয়াক, সেটা হচ্ছে ডিসপোজাল ইনকাম কাকে বলে? ডিসপোজাল ইনকাম। স্যার মাত্র তো বুঝলাম স্যার, না, এটা না। সোজা দেখে ডিসপোজাল ইনকাম, ডিসপোজাল ইনকাম। প্রশ্ন না স্যার, প্রশ্ন করেন না স্যার। সোজা ছিল কিন্তু প্রশ্ন করেন না স্যার।
না না, প্রশ্ন করেন না বললে তো হবে না, কারণ তোমাদেরকে তো স্যার পারতে হবে। পরীক্ষা তো দেরি আছে স্যার, বাসায় তো বুঝতে হবে স্যার, একটা বিষয় আছে না, আপনি বুঝাই দিছেন, এখন আমাদের তো বাসায় বুঝতে আমরা হবে স্যার। আমরা বুঝাই দিচ্ছি, তোমাদেরকে বাসায় এসে তো সাথে সাথে বুঝতে হবে, এটার জন্য সময় নেওয়া যাবে না, সময় নিলে তো আর ইয়ে করতে পারবে না, কারণ এটা কিন্তু গত ক্লাসের আলোচনা ছিল। হ্যাঁ, কত ক্লাস করিনি স্যার, আজকে করছি স্যার। কেন গত ক্লাস করো নাই কেন? গত ক্লাস সব ক্লাসই করতে হবে। গত ক্লাস। আচ্ছা আচ্ছা স্যার, করবো স্যার। ঠিক আছে, ওকে। জি স্যার। রাউফুল ইসলাম, রাউফুল আছো? রাউফুল ইসলাম কি নাই তুমি? জি স্যার। আচ্ছা, তুমি বলো তো ডিসপোজাল ইনকাম বলতে কি বুঝি আমরা? ডিসপোজাল ইনকাম। না স্যার, পারতেছি না। পারতেছো না কেন? এটা সহজ একটা জিনিস, দেখতে হবে স্যার। দেখতে হবে, এগুলো পড়তে হবে রে বাবা, তোমরা পড়াশোনা করো না, বোঝা যাচ্ছে পড়াশোনা করো না। এই বই বিমুখ থাকলে কিন্তু পরীক্ষা ভালো করতে পারবে না, বইয়ের সাথে টাচিংটা বাড়াতে হবে, বইয়ের সাথে কিন্তু সম্পৃক্ততা বাড়াতে হবে, ওকে? তা না হলে কিন্তু জি তোমরা স্যার। ইয়ে করতে পারবে না। আচ্ছা, তাকিন রহমান, তাকিন রহমান কে আছো? তাকিন, তাকিন রহমান নাই? কি তাকিন রহমান আছে না নাই বুঝতেছি না। মিজানুর রহমান, তাকিন রহমান নাই, অ্যাবসেন্ট করে দিব কিন্তু, তাকিন রহমানকে অ্যাবসেন্ট করে দেওয়া হবে, সে ঢুকে তারপর আর কোনো খবর নাই। মিজানুর রহমান, মিজানুর রহমান আছে? মিজানুর রহমান আছো? মিজানুর রহমান নাই। আজমেইন হোসেন, আজমেইন হোসেন। জি স্যার। কি আছো তুমি না? আচ্ছা, জি স্যার আছি। আজমাইন বলো তো একটু, কি বলে ডিসপোজাল ইনকাম বলতে কি বুঝি আমরা? স্যার পারি না তো স্যার। ব্যয়যোগ্য আয় আর কি, ডিসপোজাল মানে হচ্ছে ব্যয়যোগ্য আয়, পারো আচ্ছা না? স্যার। গত ক্লাসে তো আমরা এটা আলোচনা করছিলাম, সেই ব্যয়যোগ্য আয় কাকে বলে? না পারলে কেমনে হবে, কে বলতে পারবা? ওপেন কোশ্চেন সবার জন্যই। তমাল হোসেন, তমাল, তমাল হোসেন আসো? কি ক্লাসে ঢুকে কি ঘুমোচ্ছে নাকি? এগুলো তো সব অ্যাবসেন্ট হয়ে যাবে আজকে দেখছি। তমাল হোসেন নাই, তার মানে অ্যাবসেন্ট। স্যার অনেকেই ঘুমায় স্যার, অনেকেই হ্যাঁ ঘুমায় বুঝছি স্যার। বুঝছি, ক্লাসে ঢুকে তারপরে ঘুমাই। আচ্ছা জি বুঝছি, স্যার। 11টা বাজে, এই হচ্ছে পড়ালেখার চেহারা। শীতকাল স্যার, আর কি করবে? হ্যাঁ শীতকাল স্যার, ঘুম কি আমাদের নাই? সব আরেকজনের তোমাদের কাছে। রেসপন্স স্যার, শীতকাল। ঘুম তোমাদের আছে, আমাদের নাই না? হ্যাঁ, তমাল হোসেন তাহলে নাই না, অ্যাবসেন্ট করে দিলাম। ওকে, স্যার আছি, স্যার আছি। কই আছো? জি স্যার। রেসপন্স করো না কেন? মাইকে সমস্যা ছিল। ঘুম ভাঙছে স্যার ওর মাত্র। স্যার আরে অ্যাপ মিনিমাইজ করা থাকে স্যার, মিটিং মিনিমাইজ করা থাকে স্যার। হ্যাঁ বুঝছি তো সেটা। এই যে, আরে না স্যার। বলো ব্যয়যোগ্য আয় কাকে বলে, বলো। জি স্যার। ব্যয়যোগ্য আয় কাকে বলে? স্যার এটা তো প্রথম শুনলাম। জীবনের প্রথম শুনলে না? এই হবে পড়ালেখার অবস্থা তোমাদের, পড়ালেখা করো না যদি, এই মিউট করে নিয়ে দেখা যাচ্ছে যে ঘুমাও যদি, তাহলে পরিস্থিতি এরকমই হবে। আচ্ছা এনিও আমাদের সময় প্রায় শেষের দিকে, তো আমি স্যার আমাদের পরীক্ষায় উচিত না অটো পাস করায় দেওয়া। তাই নাই, সারা বছর ধরে শুধু এটাই করতে থাকবে, অটো পাসি। এইসব চিন্তা করো না, লাইফটা বরবাদ হয়ে যাবে, বুঝছো? পড়াশোনা করে ভালো অ্যাসিভ অ্যাসিভ করার চেষ্টা করো, এগুলো অটো দরকার নেই কোনো কিছু। ওকে, তো শোনো, ডিসপোজাল ইনকামটা হচ্ছে যখন এই যে আমাদের যে আয় হয়, বুঝতে পারছো, কোনো একজন ব্যক্তি, ইন্ডিভিজুয়াল ব্যক্তির যে আয় হয়, সে আয় থেকে ট্যাক্স বাদ দেওয়ার পর, কর বাদ দেওয়ার পর যেটা তার নেট ইনকাম থাকে, সেটাকেই মূলত আমরা ডিসপোজাল ইনকাম বা ব্যয়যোগ্য আয় বলি। অর্থাৎ যে আয়টা তার ব্যয় করার যোগ্য।
হ্যাঁ, কর বাদ দেওয়ার পরে যে পরিমাণ অর্থ তার